আলোচনার বিষয়বস্তু বৈষ্ণব পদাবলীর ইতিহাসে কবি বিদ্যাপতি। কবি বিদ্যাপতি ও তার রচিত রাধাকৃষ্ণ পদাবলী থাকছে এই আলোচনার কেন্দ্রে। বাংলা সাহিত্যের আদি পর্বে বৈষ্ণব সাহিত্যের সূত্রপাতের গতি প্রকৃতি এবং বৃহত্তরভাবে সাহিত্যের ইতিহাসের অবস্থা ও উপাদানের প্রাথমিক পরিচয় নেবার ক্ষেত্রে কবি বিদ্যাপতির রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদাবলী এই আলোচনার লক্ষ্য। শ্রী চৈতন্যের দ্বারা প্রভাবিত বৈষ্ণব সাহিত্য রচিত হওয়ার পূর্বে রাধাকৃষ্ণ লীলামূলক সাহিত্যের অবস্থা কীরকম ছিল তাও এই আলোচনায় স্পষ্ট করবার চেষ্টা করা হবে। কবি বিদ্যাপতি এই পর্বের সার্বভৌম প্রতিনিধি ছিলেন। তার জীবন, সাহিত্য এবং বৈষ্ণব সাহিত্যের ইতিহাসে তার অবদান বিশ্লেষণের মধ্য দিয়ে সামগ্রিকভাবে এই কালপর্বের সাহিত্যের ইতিহাসের একটা পূর্ণাঙ্গ ছবি পাওয়া সম্ভব বলে মনে হয়। বাংলা সাহিত্যের ইতিহাসের ধারায় বৈষ্ণব পদাবলী এই শব্দগুচ্ছ শুনলেই সাহিত্যের ইতিহাসের একটা নির্দিষ্ট যুগ ও তার শ্রেষ্ঠ সাহিত্যিক ফসলের কথাই মনে পড়ে। বাংলা সাহিত্যের মধ্যযুগ অর্থাৎ ১৩৫০ খ্রিস্টাব্দ থেকে ১৭৬০ খ্রিস্টাব্দ পর্যন্ত বাঙালি সাধক কবি ও জনগণের দ্বারা আস্বাদিত শ্রী শ্রী রাধাকৃষ্ণ এবং শ্রীচৈতন্য বিষয়ক খণ্ডকবিতা বা পদসমূহকেই একসঙ্গে আমরা বৈষ্ণব পদাবলী বলে চিহ্নিত করে থাকি। শ্রীচৈতন্য ও তার অনুগামী সাধক প্রবরদের প্রত্যক্ষ প্রভাবে এই ধারা অপূর্ব গতি ও শিল্পগত উৎকর্ষ লাভ করলেও এর সূচনা হয়েছিল একাদশ শতকের প্রাক মুসলমান বঙ্গদেশে। লক্ষণ সেনের সভাকবি কবি জয়দেব রচনা করেছিলেন সংস্কৃত ভাষায় রাধাকৃষ্ণ প্রেমকথা বিষয়ক কাব্য গীতগোবিন্দম। এই গীতগোবিন্দমের সুর এবং সঙ্গীত উভয়ের প্রভাব এবং তার সঙ্গে ভক্তিধর্মের মিশ্রণ, যা পরবর্তীকালে শৈল্পিক উৎকর্ষকে অবলম্বন করে বাংলায় রাধাকৃষ্ণ পদাবলী রচনার প্রেরণা হিসেবে আত্মপ্রকাশ করে। এই পদসাহিত্য বাঙালির পরম সমাদৃত পাঠ্য হলেও এগুলি শুধুমাত্র বাংলাতেই লেখা হয়নি। পার্শ্ববর্তী দ্বারভাঙা মিথিলা অঞ্চলের ভাষা মৈথিলিতে এবং পদাবলীর কৃত্রিম সাহিত্যিক ভাষা ব্রজবুলিতেও এই ধারার প্রচুর কবিতা লেখা হয়েছিল। চর্যাপদের পর দীর্ঘদিন আবিষ্কৃত কোনো সাহিত্যধারা আমরা বাংলায় পাই না। যে সাহিত্য তখন আমরা পেয়েছি তার বেশিরভাগই সংস্কৃত ভাষায় রচিত এবং দীর্ঘকাল বাংলায় কোনো বা বঙ্গভূখণ্ডে কোনো সাহিত্য আমরা দেখতে পাই না। এরপর দীর্ঘ নীরবতার পর রচিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন। বোঝা যায় গীতগোবিন্দ পর দীর্ঘ ঐতিহাসিক নীরবতার আড়ালে বহমান ছিল রাধাকৃষ্ণ প্রেমকথার প্রবাহ। সমগ্র পূর্ব ভারতে এই পর্বে রাধাকৃষ্ণ কথার প্রধান সাহিত্যিক নিদর্শন বিদ্যাপতির লেখা মৈথিল ভাষায় রাধাকৃষ্ণ পদাবলী। এখানে উল্লেখ্য এই ভাষাটি কখনো মৈথিল বা কখনো মৈথিলি বলে উল্লেখিত এবং বিদ্যাপতির সমস্ত পদাবলী এই ভাষাতেই রচিত। শ্রীচৈতন্যের জন্ম ১৪৮৬ খ্রিস্টাব্দে, তার পূর্বে রচিত বলে বিদ্যাপতির পদাবলীকে প্রাক চৈতন্য বা চৈতন্য পূর্ব যুগের পদাবলীর ধারার অংশ হিসেবে চিহ্নিত করা হয়। বিদ্যাপতি এই পর্বের অন্যতম শ্রেষ্ঠ এবং অন্যতম প্রধান কবি। বিদ্যাপতি বাংলায় কোনো সাহিত্য রচনা করেননি, একথা প্রথমেই স্পষ্টভাবে উল্লেখ করা প্রয়োজন। সংস্কৃত ছাড়া অপভ্রংশ ভাষায় এবং তার আঞ্চলিক মাতৃভাষা মৈথিলিতেই তিনি সমস্ত লেখালেখি করেছিলেন। তার পদাবলীর মূল ভাষা মৈথিল। বাংলার যে ন্যায়শাস্ত্রের ছাত্ররা দীর্ঘকাল ধরে মিথিলা অঞ্চলে ন্যায়শাস্ত্রের শিক্ষা করবার জন্য হাজির হতেন, তারাই এই পদাবলীগুলি মুখে মুখে নবদ্বীপ অঞ্চলে এনে উপস্থিত করে। শ্রীচৈতন্য জীবনী রচয়িতারা জানান, সন্ন্যাস পরবর্তী যুগে গভীর শ্রদ্ধাবোধ নিয়ে মহাপ্রভু বিদ্যাপতির গীতগুলি আস্বাদন করতেন। তার এই শ্রবণ বিদ্যাপতির প্রতি সাধক ভক্ত রসিকদের অধিকতর আগ্রহী করে তুলেছিল। চণ্ডীদাস বিদ্যাপতি রায়েরও নাটক ও গীতি কর্ণামৃত শ্রীগীত গোবিন্দ রায় রামানন্দ সনে
মহাপ্রভু রাত্রি দিনে গান শুনে পরম আনন্দ, এই বিদ্যাপতির উল্লেখ পরবর্তীকালে সমস্ত সাধকদের তাদের সাধনার অঙ্গ হিসেবে বিদ্যাপতি সাহিত্য পড়বার জন্য আগ্রহী করে তুলেছিল। বিদ্যাপতি বাংলা ভাষায় লেখেননি, কিন্তু বাঙালি পাঠকের রসচেতনার গড়নে তার ভক্তি সাধনার বিকাশে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। সেই জন্য বাংলা সাহিত্যের ইতিহাসে তার অন্তর্ভুক্তি কোনো প্রশ্ন চিহ্নের অবকাশ রাখে না। কবি বিদ্যাপতি ছিলেন চতুর্দশ শতকের জাতক। পঞ্চদশ শতকের দীর্ঘ সময় ধরে রচনা করেছেন নানা বিষয়ে সাহিত্যের সঙ্গে অগণিত বৈষ্ণব পদকবিতা বা খণ্ড কবিতা। প্রাচীন দ্বারবঙ্গ বা দ্বারভাঙার মধুবনী অঞ্চলের বিশফি গ্রামে তার জন্ম। তিনি জন্মগ্রহণ করেন সংস্কৃতজ্ঞ ব্রাহ্মণ কুলে। তার পিতার নাম ছিল গণপতি, তার কৌলিক উপাধি ছিল ঠক্কর। কবির পূর্বপুরুষেরা সংস্কৃত শাস্ত্র, সাহিত্য এবং রাজকার্য নির্বাহে সমান দক্ষতা দেখিয়েছিলেন। কবিও তার দীর্ঘ জীবনের বিচিত্র বিষয়ে লেখালেখি করেন। শাস্ত্রজ্ঞানের কারণে এবং কাব্যিক উৎকর্ষের কারণে তিনি রাজানুকূল্য এবং সামাজিক মান্যতাও গভীরভাবে অর্জন করতে সক্ষম হয়েছিলেন। মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাসে কবি বিদ্যাপতির সময় এবং সমাজ একটু জটিল আবর্তের সময়। বিদ্যাপতির পৃষ্ঠপোষকেরা যারা ত্রিহুত এবং মিথিলা অঞ্চলের রাজন্যবর্গ ছিলেন, তাদের ঐতিহাসিক পরিচিতির আলোয় একালের সাহিত্যের ঐতিহাসিকেরা তার সময় নির্ণয় করবার চেষ্টা করেন। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, আচার্য সুকুমার সেন, মৈথিলি ভাষা বিশেষজ্ঞ ডক্টর উমেশ চন্দ্র মিশ্র প্রমুখরা তাদের গবেষণালব্ধ জ্ঞানের মধ্যে দিয়ে যে সময়কালকে চিহ্নিত করেন, মোটামুটি 1380 খ্রিস্টাব্দ থেকে 1460 খ্রিস্টাব্দ পর্যন্ত বিদ্যাপতি যে জীবিত ছিলেন সে কথা আজ সর্বজন স্বীকৃত সত্য। কবির মাতৃভূমি অর্থাৎ মিথিলা অঞ্চল তুর্কি বিজয়ের পর মুসলমান আক্রমণের শিকার হয়েছিল বারংবার, কিন্তু তা সত্ত্বেও এই অঞ্চলে কায়েম ছিল হিন্দু রাজতন্ত্র। চতুর্দশ শতকের মাঝ বরাবর যখন হিন্দু সমাজ ভেঙে পড়তে থাকে মিথিলা অঞ্চলে, তখন শাস্ত্রজ্ঞরা যারা এই অঞ্চলের সংস্কৃতজ্ঞ এবং ধর্মশাস্ত্র বিশেষজ্ঞ, তারা সমাজ বন্ধনের চেষ্টা শুরু করেন এবং বিদ্যাপতিও বিভিন্ন ধর্মশাস্ত্র রচনার মধ্যে দিয়ে এই সমাজের ভাঙনকে রোধ করবার জন্য নানা প্রচেষ্টা চালিয়েছিলেন। সমাজে আপত্তিক স্থিতি ছিল বলেই রাজতন্ত্রে ধারাবাহিকতার বদান্যতার সুযোগ পেয়েছিলেন কবি। একাধিক্রমে রচনা করেছিলেন সুবিপুল সাহিত্যকৃতি। বিদ্যাপতি রচনা করেছিলেন বিচিত্র ধরনের, বিচিত্র বিষয়ের সাহিত্য। ডক্টর বিমান বিহারী মজুমদার তিনি লিখেছিলেন, কবিকুলের মধ্যে রবীন্দ্রনাথ ব্যতীত আর কোনো কবির এরূপ বহুমুখী প্রতিভার কথা আমার জানা নাই। এই বৈষ্ণব সাহিত্যবিদের এই দৃষ্টিভঙ্গি আজকের যুগে বসে মনে হতে পারে যে রবীন্দ্রনাথের প্রতিভা এবং বিদ্যাপতির প্রতিভার মিলনের মধ্যে একটা কালগত বৈষম্য আছে, কিন্তু মিলনের দিকটি কোথায় সাদৃশ্য সেই দিকটি ডক্টর মজুমদার খুব স্পষ্টভাবে বলেছেন যে তার দুজনেই ছিলেন তারা দীর্ঘায়ু, দুজনেই তারা বহু সাহিত্য রচনা করেছেন এবং দুজনেই বহু ভাষাবিদ ছিলেন। রচনা করেছিলেন উভয়ই বহু বিচিত্র বিষয়ের সাহিত্য। সব কিছুকে ছাপিয়ে গিয়েছিল রবীন্দ্রনাথের কবিত্ব এবং একই রকমভাবে বিদ্যাপতিরও কবি পরিচয়। কবিকুলের সমস্ত বৈশিষ্ট্য বিদ্যাপতি ধারণ করলেও তার রচনার বিষয়বস্তু ছিল অদ্ভুত বৈচিত্র্যের সমন্বিত। কখনো তিনি রচনা করেছিলেন কিভাবে তথ্য সংগ্রহ এবং তথ্য নথিবদ্ধ করতে হয় তার কৌশল লিখনাবলী বলে একটি গ্রন্থে। কখনো বা তিনি সামাজিক পুরুষের গুণাবলী নিয়ে আলোচনা করেছিলেন। তন্ত্র নিয়ে রচিত দুর্গাভক্তি তরঙ্গিনী বা ব্যারীভক্তি তরঙ্গিনীর মতো গ্রন্থ আজও পণ্ডিত মহলে সমাদৃত। লিখেছিলেন সেকালীন ভূগোলবোধ থেকে রচিত একটি গ্রন্থ ভূপরিক্রমা। এরকম অজস্র ধর্মশাস্ত্র এবং বহু বিচিত্র সামাজিক বিষয়ে বিদ্যাপতির আগ্রহ এবং সাহিত্যিক অবদান আমরা লক্ষ্য করতে পারি। এগুলি রচিত হয়েছিল সংস্কৃত, অপভ্রংশ এবং মৈথিল ভাষায়। কিন্তু এই সমস্ত কিছুকে ছাপিয়ে আলোচনার বিষয় হিসেবে আমরা গ্রহণ করতে পারি বিদ্যাপতির রাধাকৃষ্ণ পদাবলীকে, যদিও তিনি শিব এবং দুর্গা বিষয়ক অনেক পদাবলী রচনা করেছিলেন, কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে তাকে যেহেতু গ্রহণ করা হয়েছে বৈষ্ণব পদাবলী সাহিত্যের একজন ভগীরথ স্রষ্টা হিসেবে, ফলে পদাবলীর ধারাবাহিকতা এবং পদাবলীর ইতিহাস জানবার জন্য আমরা লক্ষ্য করব বিদ্যাপতির শ্রী শ্রী রাধাকৃষ্ণ পদাবলীমূলক রচনাবলী। তার রচনাবলী মূলত রচিত হয়েছিল নানা পৃষ্ঠপোষকদের আনুকূল্যে,
চতুর্দশ শতক অর্থাৎ চতুর্দশ শতকের শেষ পর্ব থেকে শুরু করে পঞ্চদশ শতকের ব্যপ্ত পরিসর পর্যন্ত বিদ্যাপতি নিজে জীবিত ছিলেন এবং তার সচেতন অভিজ্ঞতায় এই সময় এবং এই সমাজ ধরা পড়েছিল। বিদ্যাপতির রচনায় নানা রাজানুকূল্যের ছাপ পড়লেও তার মূল বৈশিষ্ট্য ছিল তার কবি প্রতিভা এবং তার প্রত্যক্ষণকে প্রকাশ করা। এখানে আমরা একটা দীর্ঘ পৃষ্ঠপোষকদের তালিকা দেখতে পাচ্ছি। মহারাজা কীর্তিসিংহ, দেবসিংহ, হরিসিংহ থেকে শুরু করে মহারাজা ধীর সিংহ, ভৈরব সিংহ, চন্দ্রসিংহ পর্যন্ত 10 থেকে প্রায় 12 জন খ্যাত অখ্যাত শাসকদের দ্বারা পৃষ্ঠপোষিত হওয়ার অভিজ্ঞতা বাংলা কেন সমস্ত ভারতীয় সাহিত্যেও খুব বেশি কবিদের মধ্যে আমরা লক্ষ্য করি না। এরা সকলেই ছিলেন মিথিলা এবং ত্রিহুত অঞ্চলের কবি এবং তাদের প্রত্যেকের সময়কালে রচনা করলেও সকলের আনুকূল্য এবং সকলের কাছ থেকে সমান স্বীকৃতি বিদ্যাপতি লাভ করতে পেরেছিলেন। বিদ্যাপতির রচনার মধ্যে তার পৃষ্ঠপোষকদের বহু বিচিত্র পরিবর্তন কোনো বিশেষ রাজনৈতিক দৃষ্টিভঙ্গির পরিবর্তনের ছাপ ফেলতে পারেনি, কিন্তু তার জীবনবোধের বিচিত্র বিকাশের ক্ষেত্র আমরা লক্ষ্য করেছি। বিদ্যাপতির পদাবলীগুলি চর্যাপদ বা শ্রীকৃষ্ণ কীর্তনের মতো কোনো একটি সুনির্দিষ্ট গ্রন্থে বা পুঁথিতে নথিভুক্ত হয়েছিল না। যেমন চর্যাপদ ও শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আমরা একটি বিশেষ জায়গায় আবিষ্কার করতে পেরেছি এবং সেই আবিষ্কারের মধ্যে দিয়ে গবেষকেরা তাদের চরিত্র এবং তাদের ধরন গড়ন প্রকাশ করেছেন। বিদ্যাপতির পদাবলীগুলি মূলত সংগৃহীত হয়েছে নানা উৎস থেকে। নেপালের রাজদরবারে রক্ষিত পুঁথি, মিথিলায় প্রাপ্ত রাগ তরঙ্গিনী নামক সঙ্গীত গ্রন্থের পুঁথি, রামভদ্রপুর পুঁথি, অন্তমধ্যযুগের বাংলাদেশে সংকলিত খনদাগীত চিন্তামণি, পদামৃত সমুদ্র, পদকল্পতরু, কীর্তনানন্দ প্রভৃতি বৈষ্ণব মহাজনদের পদসংকলনগুলি থেকেও বিদ্যাপতির নানা পদ পাওয়া যায়, কিন্তু সেই পদগুলি পরবর্তীকালের গবেষকেরা নিশ্চিতভাবে বিদ্যাপতির বলে চিহ্নিত করতে পারেননি। ডক্টর বিমান বিহারী মজুমদার, ডক্টর খগেন্দ্রনাথ মিত্রের মতো প্রমুখ বিশেষজ্ঞ বৈষ্ণব সাহিত্যিক এবং বৈষ্ণব তাত্ত্বিকেরা দেখিয়েছেন সমস্ত পদসম্ভারের মধ্যে মোট 933টি পদ রয়েছে, যেগুলিকে আমরা অবিসংবাদিতভাবে বিদ্যাপতির পদাবলী বলে চিহ্নিত করতে পারি। কবি বিদ্যাপতির পদাবলীর বিষয়বস্তু আমরা আগেই উল্লেখ করেছি, একটি হচ্ছে রাধাকৃষ্ণ বিষয়ক এবং অপরটি হচ্ছে শিব দুর্গা বিষয়ক। কিন্তু যেহেতু আমাদের আলোচনার লক্ষ্য মূল বৈষ্ণব পদাবলীর বিকাশ এবং বৈষ্ণব পদাবলী মানেই শ্রী শ্রী রাধাকৃষ্ণ লীলা এবং চৈতন্য লীলা বিষয়ক, ফলে আমাদের লক্ষ্য করতে হবে বিদ্যাপতির রাধাকৃষ্ণ পদাবলীর বিষয়বস্তু এবং তার বিকাশের কথা। যেহেতু শ্রীচৈতন্যের আবির্ভাব বিদ্যাপতির সময়ের পরবর্তীকালে, ফলে স্বাভাবিকভাবেই বিদ্যাপতির রচনার মধ্যে শ্রীচৈতন্যের উল্লেখ থাকার কথাই নয়। বৈষ্ণব সাধনায় দীক্ষিত কবি ছিলেন না কবি বিদ্যাপতি, কেননা বৈষ্ণব সাধনায় দীক্ষিত হয়ে যে কবিতা রচনার ধারা তৈরি হয়েছিল সেগুলি চৈতন্যদেব এবং তার পরবর্তীকালের সাধক কবিদের মধ্যেই লক্ষ্য করা যায়। বিদ্যাপতির পদাবলীতে তার উপাস্য ইষ্টদেবতা একজন মাত্র নন। তিনি কখনো রাধাকৃষ্ণ বা মাধব হিসেবে অভিহিত, আবার কখনো তিনি শিব দুর্গা। কিন্তু বৈষ্ণব পদসাহিত্যের স্রষ্টা হিসেবে কবি মূলত লীলা মুহূর্তগুলির বর্ণনা দিয়েছেন, যেগুলি বৃন্দাবন লীলার অংশ, এবং কখনো বা দীর্ঘ জীবনের যাপন ক্লান্ত কবি প্রার্থনা করেছেন মাধবের কাছে, শিবদেবতার কাছেও প্রার্থনা করেছেন, মহাদেবের কাছেও প্রার্থনা করেছেন, কিন্তু তার সেই প্রার্থনাগুলি আলোচ্য যেগুলি তিনি কৃষ্ণরূপী মাধবের কাছে উপর্হিত করেন। তার এই পদাবলীর দুটি মূল সুর, যেমন আমরা বলেছি, রাধাকৃষ্ণ লীলা বিষয়ক এবং প্রার্থনার পদাবলী। বৈষ্ণব পদকার হিসেবে বিদ্যাপতির মূল যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, যাকে ইংরেজিতে বলা হয় অবজেক্টিভিটি, আমরা বাংলায় বলতে পারি বস্তু বিভরতার গুণ। এই বস্তু বিভরতার গুণ যা পরবর্তীকালেও বৈষ্ণব সাহিত্যকে আচ্ছন্ন করে রাখবে, তার সূত্রপাত মূলত বিদ্যাপতির মধ্যে দিয়েই। অভিনব জয়দেব উপাধিতে যে ঐতিহ্যকে পুরস্কৃত করেছিলেন বিদ্যাপতির অন্যতম প্রধান পৃষ্ঠপোষক মহারাজা শিবসিংহ, সেই অভিনব জয়দেবের সূত্র ধরেই বিদ্যাপতি জয়দেব থেকে বহন করে এনেছিলেন বস্তু বিভরতার গুণ। বস্তু বিভর ছিলেন বলেই রূপ নির্মাণে তিনি ভাস্করের মতো দক্ষ ছিলেন।
তাই চরিত্রের অন্তর্গত ভাবের প্রকাশের প্রত্যেকটি বাহ্যিক সূক্ষ্ম রেখা ধরা পড়েছিল তাঁর পদাবলিতে। কবির সংস্কৃত শাস্ত্রে ব্যুৎপত্তি ছিল, ছিল অলঙ্কার শাস্ত্রে গভীর জ্ঞান এবং পরিশীলিত দরবার সংক্রান্ত রুচি। তাই বিদ্যাপতির কবিতার মধ্যে ছিল ব্যঞ্জনা এবং বিভিন্ন ইঙ্গিত, যা কবিতাকে সুন্দর করে, যা অলঙ্কারের বৈভবে কবিতাকে পাঠকের মনের কাছে গ্রাহ্য করে। জয়দেবের মতো ধারাবাহিক কোনো কাব্য বিদ্যাপতি লেখেননি, সাধকের চোখ দিয়েও দেখেননি, সম্পূর্ণভাবে দেখেছেন শিল্পীর দৃষ্টিকোণ থেকে। সেভাবেই বিদ্যাপতির পদাবলিতে রাধার প্রাধান্য এসেছে, কেননা জয়দেবের পদাবলিতেও রাধা প্রাধান্যই ছিল। বৃন্দাবন লীলা যেহেতু শিল্পীর দৃষ্টিকোণ থেকে দেখা সেই পর্বে, ফলে রাধা এসেছিলেন শিল্পের একটি গুরুত্বপূর্ণ প্রকাশ মাধ্যম হিসেবে। উত্তরকালে সাধক কবিও রাধাকে গ্রহণ করেছিলেন তাদের অনুধ্যানের বিষয় হিসেবে, কিন্তু সেই দৃষ্টিভঙ্গি ছিল সাধক কবির দৃষ্টিভঙ্গি। বিদ্যাপতি রাধাকে গ্রহণ করেছিলেন তার শিল্প প্রকাশের কেন্দ্রীয় চরিত্র হিসেবে। ফলে রাধার বালিকাবেলার প্রান্ত থেকে কিশোরীবেলা উত্তীর্ণ হয়ে পূর্ণাঙ্গ নারীরূপে আত্মপ্রকাশের প্রত্যেকটি স্তর তিনি অত্যন্ত আনুপূর্বিক পর্যবেক্ষণে তুলে ধরেছিলেন তার কবিত্বময় সাহিত্যিক প্রকাশে। তার রাধা চরিত্রের উৎকর্ষের জন্য তিনি তিনটি স্তরকে মূলত তার পদাবলীর মধ্যে গ্রহণ করেন। শ্রীরাধার বয়ঃসন্ধির পর্বের মনস্তাত্ত্বিক রূপায়ণ, কখনো বা তার অনুরাগের প্রকাশ হিসেবে অনুরাগিনী রাধা চরিত্র, এবং কখনো মাথুর পর্বে বিরোহিনী রাধার চরিত্র। এখানে উল্লেখ্য বিষয় যে চৈতন্য পরবর্তীকালে যারা বৈষ্ণব পদাবলী রচনা করেছিলেন, তারা রাধা চরিত্রের বিকাশের ক্ষেত্রে অনেক সময়ই বৈষ্ণব সাহিত্য তাত্ত্বিকদের তৈরি করে দেওয়া পর্বান্তরগুলিকে গ্রহণ করেন। কিন্তু আমরা দেখব বিদ্যাপতির সময় কোনো সংস্কৃত বৈষ্ণব অলঙ্কার শাস্ত্র রচিত হওয়ার কোনো প্রশ্নই তৈরি হয়নি। ফলে বিদ্যাপতি রাধা চরিত্রের এবং রাধার বয়ঃসন্ধি থেকে পূর্ণাঙ্গ বিরোহিনী রূপে আত্মপ্রকাশ পর্যন্ত যে দীর্ঘ পর্যায় রচনা করেন, সেগুলি সবই তার মনস্তাত্ত্বিক পর্যবেক্ষণ এবং তার গভীর বস্তু বিভরতা বা অবজেক্টিভিটির গুণ থেকেই এসেছিল। বিদ্যাপতির রাধা বালিকাবেলার অবসানে ধীরে ধীরে পরিণত তরুণীর সমস্ত লক্ষণগুলিকে নিয়ে আত্মপ্রকাশ করেছিলেন, এবং এক পুরুষ হিসাবেও কবি গভীর পর্যবেক্ষণে এই পরিবর্তনকে লক্ষ্য করেছিলেন তার বয়ঃসন্ধির পদে, যেটি গভীরভাবে মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে উঠে এসেছে। ফলে বিদ্যাপতিকে অবজেক্টিভিটির কবি বা বস্তুবিভরতার কবি বললেও এই বস্তুবিভরতার সূত্র ধরেই গহন মনের প্রাধান্য বিদ্যাপতির মধ্যে লক্ষণীয় হয়। ক্ষণে ক্ষণে নয়ন কোন অনুসরই, ক্ষণে ক্ষণে বসন ধুলি তনু ভরই, ক্ষণে ক্ষণে দশন ছটা ছুটো হাস, ক্ষণে ক্ষণে অধর আগে করু বাস। এই যে বিখ্যাত বিদ্যাপতি রচিত বয়ঃসন্ধির পদাবলী, এই বর্ণনাটা লক্ষ্য করলে আমরা বুঝতে পারবো বালিকা রাধিকার যে আচরণগুলি এখানে কবি দেখিয়েছেন, সেগুলি যতটা বাইরের আচরণ, তার সঙ্গে সঙ্গেই ততটাই তা মনস্তাত্ত্বিক অন্তর্জগতের প্রকাশ। রাজসভার কবির মতো বিদ্যাপতি শুধুমাত্র দেহ বিলাসের কথাই লেখেননি। তার অভিযাত্রা দেহকে অবলম্বন করে সূচিত হয়েছে, কিন্তু তিনি ক্রমশ নিবিষ্ট হয়েছেন রাধিকা চরিত্রের অন্তরের দিকে। শুধু তাই নয়, এখানে বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন, শ্রীচৈতন্য পরবর্তী বৈষ্ণব সাহিত্যে যেভাবে রাধা চরিত্র গুরুত্ব পায় এবং সেই রাধা চরিত্রের আড়ালে যেভাবে হারিয়ে যান উপাস্য কৃষ্ণ, বিদ্যাপতির মধ্যে তা হয়নি। বিদ্যাপতির পদেই আমরা অদ্ভুতভাবে আশ্চর্যজনক কিছু শ্রীকৃষ্ণের পূর্বরাগের পদাবলী লক্ষ্য করে থাকতে পারি। কিন্তু আপাতত আলোচনার বিষয় হিসেবে এবং বিদ্যাপতির মূল প্রবণতা হিসেবে রাধার চরিত্রের বিকাশের যে ধারার কথা উল্লেখ করা হলো, তার লক্ষণই হচ্ছে গভীর মনস্তাত্ত্বিকতা এবং তার সঙ্গে সঙ্গে সেই মনস্তাত্ত্বিক বহিঃপ্রকাশের নিবিড় লিপিবদ্ধকরণ। বিদ্যাপতি প্রসঙ্গে বিমানবিহারী মজুমদার বলেছিলেন, এত দীর্ঘদিন ধরিয়া যিনি কবিতা লিখিয়াছেন এবং যাহার জীবন সুখ ও দুঃখের তরঙ্গ দোলায় পুনঃ পুনঃ দোলায়িত হইয়াছে, ও যাহাকে 10-12 জন পৃষ্ঠপোষক রাজার উত্থান ও পতন দেখিতে হইয়াছে, তাহার কাব্যের মধ্যে একটা মানসিক ক্রমবিকাশের সুস্পষ্ট চিহ্ন থাকাই স্বাভাবিক।
এই মানসিক বিকাশ একদিকে যেমন রাধা চরিত্রের মধ্যে ঘটেছে, এখানে দেখতে পাওয়া যাবে বিদ্যাপতির পদাবলী সেগুলির কোনো সুনির্দিষ্ট কাল উল্লেখ করা নেই রচনাকালের সঙ্গে সঙ্গে, কিন্তু পদাবলীগুলিকে এমনভাবে পড়া সম্ভব যার মধ্যে দিয়ে রচয়িতার নিজস্ব মনোবিকাশ এবং নিজস্ব জীবন দর্শনের বিকাশের ছবি আমরা পেতে পারি। বিদ্যাপতির দীর্ঘ জীবনের নানা অভিজ্ঞতা ছাপ ফেলেছিল বিদ্যাপতির রাধা চরিত্রের রূপায়ণে। আমরা লক্ষ্য করলে দেখব, রাধাকে যদি বিদ্যাপতির সমস্ত সাহিত্যের বৈষ্ণব পদাবলীর প্রোটাগনিস্ট বা কেন্দ্রীয় চরিত্র হিসেবে আমরা দেখি, তাহলে রাধার যে বিকাশ এবং রাধার যে জীবন সম্পর্কিত দৃষ্টিভঙ্গি পদাবলীর মধ্যে তিনি তুলে ধরেছেন একজন কবি হিসেবে, সাধক হিসেবে নয়। রাধা প্রোটাগনিস্ট হিসেবে সে বাসনাগুলিকে এমনভাবেই ঘোষণা করতে শুরু করেছেন, যখন প্রথম পর্যায়ে জীবনের ছিল তখন তা ছিল যৌবনের নানা যন্ত্রণা, নানা দাবির কথা। যখন ধীরে ধীরে জীবন পরিণতির দিকে গেল, অর্থাৎ ব্যক্তি কবির জীবন পরিণতির দিকে গেল, আমরা লক্ষ্য করলে দেখব ধীরে ধীরে রাধা চরিত্রের মধ্যে আসছে দৃষ্টির গভীরতা এবং প্রাপ্তি অপ্রাপ্তির যুগ্ম বিভাজনের বাইরে এক রকমের পরিপূর্ণ ভাব সম্মিলনের দৃষ্টিভঙ্গি। ভাব সম্মিলন শ্রীচৈতন্য পরবর্তীকালে বৈষ্ণব পদাবলীতে একটা সাধনাঙ্গ হিসেবে বিবেচিত হয়েছিল, কিন্তু আমরা উল্লেখ করেছি যে বিদ্যাপতি তিনি কখনোই বৈষ্ণব সাধক ছিলেন না, অথচ তার চরিত্রটি, রাধা চরিত্রটি প্রোটাগনিস্ট হিসেবে এমন এক দার্শনিক গভীরতা কবির কাছ থেকে লাভ করেছিল যে সেই দৃষ্টিভঙ্গির কারণেই রাধা হয়ে উঠেছিলেন প্রাপ্তি অপ্রাপ্তির বাইরে ভাবস্থ এক সাধিকা যেন। অভিসার থেকে মাথুরে যাত্রা করেছিলেন কবি। অভিসার যেমন মিলনের কথা, অভিসার যেমন যৌবনের কথা, অভিসার যেমন ভোগের কথা, মাথুর ঠিক সেইভাবেই না পাওয়াকে, জীবনের অপ্রাপ্তিকে গ্রহণ করার এক প্রগাঢ়তর মনস্তাত্ত্বিক মাত্রা। বিদ্যাপতি মাথুর পর্বের শ্রেষ্ঠ রূপকার, এবং রবীন্দ্রনাথ বলেছিলেন বিদ্যাপতি দুঃখের কবি। মাথুর শব্দের অর্থ হল বিরহ। শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন পরিত্যাগ করে কংসবধের জন্য চিরতরে গমন করেন, সেই গমন করাকে উপলক্ষ করে গোপী কুলবধূদের মধ্যে এক প্রবল দুঃখের সূত্রপাত হয়। এই অনিঃশেষ বিচ্ছেদকে কেন্দ্র করে শ্রী রাধা ও গোপীদের শোকবিহ্বলতার বিবরণ আমরা মাথুর পদপর্যায়ের বিষয়বস্তু হিসেবে লক্ষ্য করতে পারি। অর্থাৎ মাথুর হলো মথুরা যাত্রার দুঃখজনিত শোকবিহ্বলতার বিবরণ। শোক এবং দুঃখ পরিণত সাহিত্যিকের আলোচনার বিষয়বস্তু। কবি যখন তরুণ ছিলেন বা জীবনের অল্প অভিজ্ঞতার বৃত্তের মধ্যে সীমাবদ্ধ ছিলেন, তখন একদা তিনি নিজেকে খেলন কবি বলে উল্লেখ করেছিলেন তার অন্যতর একটি রচনায়। খেলন কবি কেন? তার কারণ তিনি দেখেছিলেন যে জীবন সম্পর্কে একটি খেলার দৃষ্টিভঙ্গি, যে খেলা তার মধ্যে রয়েছে ঝুঁকি গ্রহণ করার কথা, যে খেলার মধ্যে হয়েছে আনন্দ বিহ্বলতার কথা। কিন্তু যখন মাথুর পদপর্যায়ে এসে উপনীত হন বিদ্যাপতি, তখন আমরা লক্ষ্য করতে পারি তার সেই খেলবার সুর, জীবনকে নিয়ে সেই উত্তালতার সুর ক্রমশ গভীর হয়ে এসেছে, ক্রমশ প্রশান্ত হয়ে এসেছে, ক্রমশ শমিত হয়ে এসেছে এক গভীর উপলব্ধির জগতে। শ্রী চৈতন্য পূর্ব এবং চৈতন্যোত্তর উভয় পর্যায়ের সমস্ত পদসম্ভারের নিরিখেই মাথুর পদপর্যায়ের শ্রেষ্ঠ রূপায়ণকারী হচ্ছেন কবি বিদ্যাপতি। অর্থাৎ শ্রী চৈতন্য পরবর্তীকালেও যারা মাথুর পদপর্যায় নিয়ে রচনা করেছেন, এটি আমাদের বিশেষভাবে মনে রাখবার মতো একটি কথা। তার কারণ শ্রী চৈতন্য নিজে মূর্তিমান বিরহ বিগ্রহ রূপ ধারণ করেছিলেন 1515 খ্রিস্টাব্দের পরবর্তী তার নীলাচল বাস পর্বে। ফলে যারা শ্রী চৈতন্যকে লক্ষ্যে রেখেছিলেন, যারা শ্রী চৈতন্যকে উদ্দেশ্যে রেখে, লক্ষ্যে রেখে তাদের পদপর্যায়কে রূপায়িত করেছিলেন, যাদের কাছে শ্রী চৈতন্য ছিলেন স্বয়ং মূর্তিমতী শ্রী রাধা বিগ্রহ, তারাও কেউ চৈতন্যপূর্ব এই মহান কবির মতো অপূর্ব মাথুর পদপর্যায় রচনা করতে পারেননি। তার একটি বড় কারণ অভিজ্ঞতার প্রগাঢ়তা, জীবনকে দেখবার এক বিস্তৃত দৃষ্টিভঙ্গি যা অর্জন করতে পেরেছিলেন বিদ্যাপতি শুধু সাধকের দৃষ্টিকোণ থেকে, যাকে অর্জন করবার ক্ষেত্রে হয়তো কিছু সীমাবদ্ধতা আসতেও পারে।
রাজসভার ভোগোল্লাসও দেখেছেন বিদ্যাপতি এবং সে কারণেই ভোগবিরাগের প্রতি এক তীব্র আসক্তিও তার মধ্যে আমরা লক্ষ্য করি। পূর্ব যুগের সংস্কৃত সাহিত্যে যে শৃঙ্গার শতক এবং বৈরাগ্য শতকের রচয়িতা ভর্তৃহরি নামক কবিকে আমরা দেখতে পাই, বিদ্যাপতি যেন চতুর্দশ পঞ্চদশ শতকে সেই ভর্তৃহরিরই দৃষ্টিভঙ্গির এক নতুন রূপায়ণ তার বৈষ্ণব পদাবলীর মধ্যে ঘটিয়েছিলেন। রচনা করেছিলেন অপূর্ব কিছু কবিতা, হরিগেয় মধুপুর হামকুল বালা, বিপথে পরল জইছে মালতী মালা, কিংবা অঙ্কুর তাপন তাপে যদি যারব, কি করিব বারিদ মেহে, এ নব যৌবন বিরহে গুঙায়ব, কি করিব সোপি আলোহের মতো বিখ্যাত পদাবলীর মাথুর পর্যায়ের, যেগুলি আমরা আজকের যুগে পাঠ্য হিসেবে এবং আস্বাদনের বিষয় হিসেবে বিশ্ব সাহিত্যের অন্তর্ভুক্ত করে উঠতে পারি এবং বিশ্ব কবিতার জগতে এগুলি অম্লান তাদের ঐশ্বর্যে এবং তাদের প্রকাশে। বিদ্যাপতি পূর্বরাগের ক্ষেত্রে শ্রীকৃষ্ণের পূর্বরাগের উপর গুরুত্ব দিলেও মাথুরের পদের উদ্দিষ্টা মূলত রাধা। লক্ষ্য করলে দেখব আমরা যে সমস্ত বৈষ্ণব পদাবলিতে যখন মাথুর পদপর্যায় সূচিত হচ্ছে, যদি সমস্ত বৈষ্ণব পদাবলীকে আমরা একটি নাট্যিক বিবর্তনের ছবি হিসেবে দেখি, তাহলে যখন মাথুর পদপর্যায় সূচিত হচ্ছে তখন সমস্ত কবিদেরই অবলোকনের কেন্দ্রে এসে দাঁড়াচ্ছেন, দৃষ্টির কেন্দ্রে এসে দাঁড়াচ্ছেন রাধা। কারণ বৃন্দাবনের মধ্যে বৈষ্ণব পদাবলীর বিকাশ, মথুরাতে গিয়ে বৈষ্ণব পদাবলীর কোনো কাব্যের লক্ষ্য আমরা কখনো দেখতে পাইনি। ফলে এই পর্যায়ে এসে উদ্দিষ্টা হয়ে ওঠেন মূলত রাধা চরিত্রটি। এই পদাবলীর তিনটি দিক আলোচনার মধ্যে আসবে। একটি হচ্ছে বিচ্ছেদজনিত, অর্থাৎ প্রিয় বিচ্ছেদজনিত দেহ এবং মানসিক বিকার, দুই পর্যায়ে আসবে। সংস্কৃত ক্লাসিক অনুসারী বিরহিণীর বর্ণনা এবং তৃতীয় পর্যায়ে আসবে আধ্যাত্মিক বিরহ। বিচ্ছেদের দেহ এবং মনোবিকার বলতে মূলত প্রাথমিকভাবে প্রিয়কে হারিয়ে ফেলার যে যন্ত্রণা এবং সেই যন্ত্রণাকে কেন্দ্র করে দেহে এবং মনে যে তার প্রকাশ, সেই যন্ত্রণার প্রকাশ, সেই নিয়ে বিদ্যাপতি তার অসামান্য পর্যবেক্ষণ ক্ষমতার প্রকাশ ঘটিয়ে বেশ কিছু পদাবলী রচনা করেছিলেন। আর কিছু কিছু পদাবলী রচনা করেছিলেন বিরহিণীদের বর্ণনা করে, বিরহিণী রাধিকার বর্ণনা করে, যেই রাধিকার বর্ণনার মধ্যে প্রাচীন সংস্কৃত বিরহিণীদের বর্ণনার অনেক আলংকারিক প্রকাশ এবং আলংকারিক ধারাবাহিকতা আমরা লক্ষ্য করি। অন্যদিকে আমি যে আধ্যাত্মিক বিরহের কথা এখানে বলতে চাই সেটি হচ্ছে সম্পূর্ণ মনোজগতে এই বিরহের যে প্রভাব, সেই বিরহের প্রভাব এটি বিদ্যাপতিকে পরবর্তীকালের পাঠক এবং সাধক উভয় পক্ষের কাছে গভীরভাবে আলোচনার এবং গভীরভাবে আস্বাদনের বিষয় করে তুলেছিল। লক্ষ্য করলে দেখা যাবে এই কবিতাগুলি সবই ভোগকেন্দ্রিক, কেননা প্রিয় প্রিয়া এবং প্রিয় বিচ্ছেদের মূল প্রভাব হচ্ছে এই ভোগের মধ্যে। কিন্তু এই কবিতাগুলি সবই ভোগমুখী, অথচ বিদ্যাপতি এই ভোগ প্রাধান্য থেকে ক্রমশ আধ্যাত্মিকতার পথ ধরে কবিতাগুলিকে ভোগোত্তীর্ণ করেছেন। কিন্তু এই আধ্যাত্মিক কোনো নির্দিষ্ট সম্প্রদায়বদ্ধ সাধনামূলক আধ্যাত্মিকতা নয়। এই আধ্যাত্মিকতা জীবনকে গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গি থেকে গ্রহণ করবার আধ্যাত্মিকতা। বঙ্কিমচন্দ্র লিখেছিলেন বিদ্যাপতির কবিতা রুদ্রাক্ষমালা, বিদ্যাপতির গান সায়াহ্ন সমীরণের নিঃশ্বাস। এই যে রুদ্রাক্ষমালা, এই রুদ্রাক্ষমালার মধ্যে যে পবিত্রতা এবং যে শুচিতা, সেই শুচি, পবিত্র এবং দার্শনিকতা, এই সমস্তটাই বিদ্যাপতির মাথুর পদের মধ্যে আমরা লক্ষ্য করতে পারি। রবীন্দ্রনাথ বিরহ যন্ত্রণার সুগভীর রূপকার ছিলেন এবং তিনি নিজে একজন বিরহের গানের রচয়িতা হিসেবে বিদ্যাপতির উৎকর্ষকে চিহ্নিত করেছিলেন। বলেছিলেন বিদ্যাপতি দুঃখের কবি। দুঃখের রূপায়ণে বিদ্যাপতি দর্শনকে প্রবেশ করাতে পারেন। এই দর্শন শুধুমাত্র গ্রন্থ পঠিত দর্শন নয়, এই বিরহ শুধুমাত্র দেহ এবং মনের বিকার নয়। বিদ্যাপতির পদাবলীতে উঠে এসেছিল প্রার্থনার পদসমষ্টি। এই প্রার্থনা বৈষ্ণব অলঙ্কার শাস্ত্রে কোনো উল্লিখিত পদপর্যায় নয়। পদাবলীতে প্রার্থনা মূলত বিদ্যাপতি রচনা করেছিলেন এবং ভক্ত, সমর্পণকারী, শরণাগত একজন কবি লেখক হিসেবে তার আত্মপ্রকাশ এই প্রার্থনার পদপর্যায়কে
মধ্যযুগের আদি পর্বে উৎকৃষ্ট গীতিকবিতার রূপ দান করেছিল। এই পদাবলীগুলির লক্ষ্য হল মাধব কৃষ্ণের প্রতি কবির সমস্ত জীবনের যা কিছু অর্জন, যা কিছু সুখ দুঃখ এবং যা কিছু বিভ্রান্তি তাকে পুষ্পাঞ্জলির মতো সমর্পণ করা। প্রার্থনা পর্যায়ের সর্বাধিক বহুপঠিত এবং বহু চর্চিত পদ হল মাধব বহত মিনতি করি তোয়ে। এই পর্যায়ের পদে লক্ষ্য করার বিষয়ে কবি উপঢৌকন হিসেবে অঞ্জলিবদ্ধভাবে তার জীবন অভিজ্ঞতাকে মাধব বা কৃষ্ণের কাছে সমর্পণ করছেন। যখন তিনি শিবের প্রতি প্রার্থনা পরায়ণ, তখন কিন্তু সেই প্রার্থনার বিষয় হিসেবে এসেছে অভয় বর লাভের জন্য কাতরোক্তি, অর্থাৎ মুমুক্ষু কবির বা মুক্তি লাভ ইচ্ছুক কবির মুক্তিদাতা মহাদেবের কাছে প্রার্থনা। চৈতন্য পরবর্তী বৈষ্ণব সাধকদের কবিতার মধ্যে দৈন্যের ভাব সাধনাঙ্গ বা আলংকারিক উপকরণ হিসেবে আসলেও বিদ্যাপতির পদে যে দৈন্য, যে আরতি দেখতে পাই, সে আরতি বা দৈন্য উঠে এসেছে জীবন যাপনের অজস্র কলমশ থেকে, অজস্র যন্ত্রণা থেকে এবং অজস্র ভোগের উৎসব থেকে, ক্লান্তির মধ্য দিয়ে। ফলে বিদ্যাপতির এই প্রার্থনা একরকম জীবন দর্শনের ফসল। বিদ্যাপতির কাব্য রচনা রীতি সম্পর্কে সবথেকে সুন্দর মূল্যায়ন করেছিলেন পরবর্তীকালের, অর্থাৎ চৈতন্য অনুগত যে বৈষ্ণব সাধক কবি সম্প্রদায় তারা লিখেছিলেন, ব্রজেরও মধুর লীলা যা শুনে দর্বে শিলা গাইলেন কবি বিদ্যাপতি। অর্থাৎ বিদ্যাপতির পদের মধ্যে যে ইমোশনাল এলিমেন্ট বা আবেগগত উপকরণ, সেই আবেগগত উপকরণকে তারা খুব গুরুত্বপূর্ণ মনে করেছিলেন। ব্রজের মধুর লীলা বিদ্যাপতি এমনভাবে পরিবেশন করতে পারেন যাতে শিলা বা পাথরও দ্রবীভূত হতে পারে। বিদ্যাপতির রচনা কৌশলের মধ্যে রাজসভার উপযুক্ত সম্ভ্রম, আড়ম্বর এবং গভীরতা ছিল, কিন্তু তার সঙ্গে সঙ্গে প্রায় সম্পূর্ণ বিপরীত একটি গুণ আত্মপ্রকাশ করেছিল, সেটা হচ্ছে আন্তরিকতা। যে সম্ভ্রম তিনি দেখিয়েছিলেন, যে আড়ম্বর তার কাব্যের মধ্যে ছিল, তা কখনো পাঠককে ভীতি উদ্রেক করত না। ফলে তার কাব্যের মধ্যে একরকমের আকর্ষণ এবং একই সঙ্গে একরকমের গৌরব এবং সমারোহের ভাব লক্ষ্য করা যায়। রূপ, ছন্দ, গতি এবং কাজ, এই চারটি স্তরকে আমাদের দৈনন্দিন জীবনের যে চারটি পর্ব, রূপ, ছন্দ, গতি এবং কাজ, তার অভূতপূর্ব সামঞ্জস্যময় এক উপস্থাপনা আমরা বিদ্যাপতির কবিতায় দেখতে পাই, যা তার কবিতার মধ্যে একরকমের নাটক সম্মিত গুণ বা নাটকের মতো একরকমের গুণ এবং গতি দান করেছিল। নাটক যেভাবে পর্বে পর্বে উন্মোচিত হয়ে দর্শক এবং পাঠককে ক্রমশ তার গভীরে আকর্ষণ করতে থাকে, বিদ্যাপতির পদাবলীও ঠিক সেই রকমভাবে তার গতিতে, তার ছন্দে, তার রূপ চিত্রণের কৌশলে এবং তার যে সজীবতায় পাঠককে আকর্ষণ করতে থাকে। এই সজীবতা এসেছিল প্রকৃতি বর্ণনার মধ্যেও। তার প্রকৃতির মূলত দুটি রূপ, বর্ষা এবং বসন্ত। কিন্তু এই বিবরণ যখন বিদ্যাপতি দিচ্ছেন, তিনি নিছক সংস্কৃত সাহিত্য এবং শাস্ত্র থেকেই তাকে হুবহু অনুবাদ করছেন না। যখন বর্ষা এবং বসন্তের বিবরণ তিনি দিচ্ছেন, তার সঙ্গে মিশে যাচ্ছে তার চরিত্রের অন্তর্গত বেদনা এবং উৎসবের সম্পূর্ণ প্রকাশের ক্ষেত্রগুলি। বিদ্যাপতির সংস্কৃত জ্ঞান সঞ্চারিত হয়েছিল তার আঞ্চলিক মৈথিল ভাষায় লিখিত পদাবলীতে। সংস্কৃতের ভেতরকার যে গতি এবং গাম্ভীর্য, এই উভয়ই বিদ্যাপতি তার পদাবলীর মধ্যে, পদাবলীর ধ্বনি বিন্যাসের মধ্যে দিতে পেরেছিলেন বলে তার পদাবলীগুলি যদি শুধু আবৃত্তিও করা হয়, তার অন্তর্গত সাঙ্গীতিক গুণ আমাদের চোখে বিশেষভাবে ধরা পড়ে। ভাষিক স্তরে বিদ্যাপতির পদাবলীর মধ্যে একটা শৈলীগত আদর্শ তৈরি হয়ে যেতে দেখি। শ্রী চৈতন্যের পরবর্তীকালে গোবিন্দ দাস থেকে শুরু করে আরও যে পদকর্তারা, জ্ঞানদাস বা বিখ্যাত পদকর্তা যদুনন্দন দাস প্রমুখদের যে পদাবলীগুলি আমরা দেখি, সেগুলি বেশিরভাগই ব্রজভাষায় বা ব্রজবুলিতে রচিত, এবং এই ব্রজবুলিকে কেন্দ্র করে একটা বিশিষ্ট সাহিত্যের ধারাই তৈরি হয়ে গিয়েছিল মধ্যযুগের বাঙালি কবিদের কলমে। এই ব্রজবুলির আদর্শ কিন্তু বিদ্যাপতির মৈথিলের ভাঙা
যে উচ্চারণ রীতি, স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের যে অসামান্য সাংগীতিক বিন্যাস, তাতে করে বিদ্যাপতি তার পদাবলিতে এমন এক আবহ তৈরি করতে পেরেছিলেন যে উত্তরকালে যারা সাধক বৈষ্ণব কবি ছিলেন, তারা বিদ্যাপতি যে সাধক ছিলেন না সেটা ভুলে যেতে বসেছিলেন এবং বিদ্যাপতিকে তার কবিত্বের কারণেই তাদের সাধক সম্প্রদায়ের বহির্ভূত জেনেও তারা বিদ্যাপতিকে নিজেদের শৈলীগত এবং ভাবগত আদর্শ করেছিলেন এবং এক্ষেত্রে চৈতন্য মহাপ্রভুর যে অনুমোদন, সেই অনুমোদন অবশ্যই ক্রিয়াশীল ছিল বলে বোঝা যায়। বিদ্যাপতি পরবর্তীকালের কাছে এইভাবেই একটা আদর্শ তৈরি হয়েছিলেন। সেই আদর্শের কেন্দ্রে ছিল তার ভাষা, ছিল তার ছন্দের প্রতি আকর্ষণ। বিদ্যাপতির পূর্বে ছন্দের প্রতি অপূর্ব আকর্ষণের জগৎ তৈরি করেছিলেন জয়দেব, কিন্তু যখন শ্রীকৃষ্ণ কীর্তনের আবির্ভাব ঘটে সেখানে ছন্দের খুব নিপুণ বিন্যাস আমরা লক্ষ্য করি না। ফলে যদি আঞ্চলিক ভাষা সাহিত্যের চর্চা আমরা শুরু করি সংস্কৃতকে একপাশে সরিয়ে রেখে, তাহলে বলতে হবে যে ছন্দের দোলায় রাধাকৃষ্ণ সঙ্গীতকে পরিবেশন করার প্রথম ইঙ্গিত আমরা রূপায়িত হতে দেখেছিলাম বিদ্যাপতির পদের মধ্যেই। বিদ্যাপতিকে আদর্শ করে চৈতন্য পরবর্তী যুগে তৈরি হয়েছিল সম্পূর্ণ এক অনুসারী কবি সম্প্রদায়। আচার্য সুকুমার সেন এদের বলেছিলেন বিদ্যাপতি গোষ্ঠী। এটা লক্ষণীয় যে বাংলা সাহিত্যের আগাগোড়া ইতিহাসে রবীন্দ্রনাথের পরবর্তীতেও এক রবীন্দ্রানুসারী গোষ্ঠী তৈরি হয়েছিল এবং রবীন্দ্রনাথের সঙ্গে বিদ্যাপতির যে অনেকগুলি মিল রয়েছে তার মধ্যে এই অনুসারী সম্প্রদায় ওপর বিশেষ প্রভাব বিস্তার করার গুণাবলীও আমরা বিশেষভাবে লক্ষ্য করতে পারি। জয়দেবের কাব্যাদর্শ পরবর্তী রূপায়ণে বিশেষ কৃতিত্ব দেখিয়েছিলেন বিদ্যাপতি। জয়দেবের লক্ষ্য ছিল দুটি: যারা হরির স্মরণ রসে নিজেকে নিমজ্জিত করতে চায় ভক্তিতে, তাদের জন্যও তিনি কাব্য রচনা করতে চেয়েছিলেন এবং তিনি বলেছিলেন বিলাস কলা কুতূহলী যারা, অর্থাৎ নরনারীর দেহ প্রেমের যারা বিশেষ ভোক্তা, তাদেরকেও তিনি তার কাব্যের দ্বারা মুগ্ধ করতে চান। জয়দেবীও এই যে কাব্যাদর্শ, এই কাব্যাদর্শ আমরা বিদ্যাপতির মধ্যে লক্ষ্য করতে পারবো। বিদ্যাপতি কি করেছিলেন? একই সঙ্গে তার সাহিত্য তদানীন্তন রাজসভার যারা তথাকথিত ইহজীবনবদ্ধ রসিক, তাদেরকে যেভাবে মুগ্ধ করেছিল, ঠিক পরবর্তীকালে সাধক কবিদেরও একই রকমভাবে মুগ্ধ করেছিল। চৈতন্যোত্তরকালে কবি গোবিন্দ দাস কবিরাজ, যিনি বিখ্যাত বৈষ্ণব পদকর্তা, তাকে দ্বিতীয় বিদ্যাপতি রূপে অভিহিত করা হতো। তিনি সম্পূর্ণভাবে বিদ্যাপতিকে অনুসরণ করে বিদ্যাপতির আদর্শকে সম্পূর্ণ ভিন্ন মাত্রা দান করেছিলেন। শ্রী চৈতন্যের রসিক চিত্তের অনুমোদন পেয়েছিলেন বলেই বিদ্যাপতি হয়তো উত্তরকালের কাছে সম্পূর্ণ বৈষ্ণব সাহিত্যের এক রত্ন পেটিকা রূপে আবির্ভূত হয়েছিলেন, পেয়েছিলেন সাধক প্রতিম মহিমা। বিদ্যাপতি হয়ে উঠেছিলেন বঙ্গ মিথিলার কবি সার্বভৌম। যারা আগ্রহী তারা এর সঙ্গে সঙ্গেই বিদ্যাপতি সম্পর্কে আরও বিস্তৃত তথ্য জানবার জন্য কিছু সহায়ক গ্রন্থ দেখে নিতে পারে। ধন্যবাদ।